মানুষের মৃত্যুর পর দিনগুলো বোধ করি দ্রুত অতিক্রম করে। সুদর্শন জমিদারের মৃত্যুর পর চলে গেল 4 দিন। আবার গ্রামের মানুষদের জন্য বিরাট খাবার দাবারের আয়োজন করা হলো। আজ বিহারিণী মহলে চুলোতে আগুন ধরানো হবে। সেই আয়োজনেই চলছে অন্দরমহলে। দেখে বোঝার উপায় নেই যে এই বাড়িতে কেউ মারা গিয়েছে। মনে হচ্ছে যেন বাড়ির একমাত্র কন্যার বিয়ের আয়োজন। কি বিশাল করে শুরু হয়েছে সে আয়োজন। অলকানন্দা ভর দুপুরে শাড়ির আঁচল মেলে মাটিতে শুয়ে আছে। সাদা শরীরে সাদা শাড়িটা যেন ভয়ঙ্কর রকমের সৌন্দর্য সৃষ্টি করেছে। এর মাঝে দরজায় কড়া নাড়ালো কেউ। অলকানন্দার কুলবিহীন ধ্যানের সমাপ্তি ঘটল কড়া নাড়ার শব্দে। সে উঠে বসল। কণ্ঠ খানিকটা উঁচু করে প্রশ্ন করল, কে? বাহির থেকে সাবধানী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। অলকানন্দা দোর খুলেন। আমি প্রসাদ। পরিচিত কণ্ঠ পেতেই অলকানন্দা উঠে দাঁড়ালো। তার ননদের স্বামী প্রসাদ সম্পর্কে তার ছোট হলেও তাকে সবসময় নাম সম্বোধন করেই ডেকেছে। মানুষটার এক কথা, অলকানন্দা আমার বড্ড ছোট, ওকে সম্বোধন করতে আমার বড় সংশয় হয়। যেহেতু প্রসাদ ভীষণ গম্ভীর ও রাগী, সেহেতু তার মতের বিরোধী গিয়ে কেউ আর মত প্রকাশ করেননি। অলকানন্দা অলস পায়ে দরজা খুলল। দরজা খুলতেই প্রসাদের শুভ্র চেহারার বিন্দু বিন্দু ঘাম উকি দেওয়া দেখতে পেল। খুব ব্যস্ত হয়তো লোকটা। অলকানন্দার দৃষ্টি মিলল প্রসাদের। দুজনে কিছুটা অস্বস্তিতে পড়ল। অলকানন্দা দরজা থেকে সরে দাঁড়ালো। ছোট কণ্ঠে বলল, আসুন ভেতরে। প্রসাদ ব্যস্ত পায়ে ভেতরে ঢুকল। সাবধানে চোখে চারপাশে একবার তাকিয়ে নিল, যা তার কঠোর স্বভাব চরিত্রের সাথে একদমই বেমানান। অলকানন্দ চারপাশে তাকালো, ক্ষীণ স্বরে বলল, কিছু দরকার? আপনার তো স্কুলের কোনো খোঁজ খবর নাই। আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা শুরু হবে। অলকানন্দা কথার বিপরীতে বড় বড় চোখ করে চাইল। বিয়ের পর স্কুলের কথা সে প্রায় ভুলতেই বসেছে। শ্বশুরবাড়ির চাপে বই নিয়ে বসার কোনো সুযোগ হয়নি। কি পরীক্ষা দেবে সে? মাত্রই তো নতুন ক্লাসে উঠল। নতুন বই তো তার বড্ড অপরিচিত। তার উপর বর্তমানে পরিবেশের অবস্থা যা, আদৌ সে পরীক্ষা দিতে পারবে কিনা সন্দেহ। নিজের ঝামেলা ভারাক্রান্ত জীবনের কথা ভাবতেই হতাশায় শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অলকানন্দকে চুপ থাকতে দেখে প্রসাদ আবার তাড়া দিয়ে বলল, কি করবেন ভাবছেন? বেশি দিন তো নেই। আমি কিচ্ছুটি পারি না। তার উপরে এবারের মানুষদের তো দেখছেন, তারা দিবে যেতে। আপনি তাদের কথা কেন ভাবছেন? বড় আশ্চর্যজনক তো। যারা আপনার কথা বিন্দুমাত্র চিন্তা করছে না, তাদের নিয়ে আপনার চিন্তা। অলকানন্দা চুপ করে গেল। ঠিক কী উত্তর দেবে তা ভেবে পেল না সে। তাকে চুপ থাকতে দেখে কথা বলল প্রসাদ, আপনার স্কুলের পড়ানোর দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। আমি তো সেই স্কুলের একজন মাস্টার। আপনার সকল পড়া আমি নিয়ে আসব, চিন্তা করবেন না। প্রসাদের দিকে অলকানন্দা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। প্রসাদকে সে বিয়ের আগে থেকেই চেনে। তারা স্কুলের শিক্ষক। সে বিয়ের পর সম্পর্কে হয়েছে ননদের স্বামী। অলকানন্দা মুচকি হেসে বলল, চিরজীবন কৃতজ্ঞ থাকব। আপনাকে সাদা শাড়িতে চক্ষু ঝলসে ছাই হওয়ার মতো সুন্দর লাগে। তবে তার সাথে মনে হয় ভীষণ ভেঙে যাওয়া মানুষ। এই প্রথাটা পাল্টানোর উপায় নেই। সাদাতে আপনাকে বড্ড বিষণ্ণ লাগে, অথচ আপনার চরিত্রের সাথে বিষণ্ণতা বড্ড বেমানান। প্রসাদ এক নিঃশ্বাসে কথা বলে প্রস্থান নিল। যেন কথাখানা বলার পর সে অলকানন্দার চোখে চোখ মেলাতে পারবে না। অলকানন্দাও ফেল নয়নে তাকিয়ে বোঝার চেষ্টা করল মানুষটা তাকে কি বলে গেল। বিশাল আয়োজন উঠান জুড়ে। বিকেল নেমেছে ধরার বুকে। গ্রামের সকলের খাবার শেষ হওয়ার পর খাবার খেলো বাড়ির মানুষ। সব খেয়ে খাবার জুটল অলকানন্দার ভাগ্যে। একটানা ফল খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে তার। তাও দিনে একটা কি দুটোর বেশি ফল পাওয়া যায় না। স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের বাকি জীবন নাকি সংযম করে কাটাতে হয়, আর সেজন্য স্বল্প পরিমাণে আহার করতে হবে। আবার অলকানন্দার ঘরের দ্বারে শব্দ হলো। বাহির থেকে তার ননদ মনময়ূরীর উচ্চ কণ্ঠ ভেসে এলো,
এই যে বউরানী, সারাদিন দৌড় দিয়ে রেখে কি করো? এমন তো না যে ঘরে স্বামী আছে তার সাথে সোহাগ করছো। দৌড় খোলো। অলকানন্দা দাঁড়িয়েছিল তার নড়বড়ে জানালার কোণ ঘেঁষে। ননদের এমন তুচ্ছ ঠাট্টায় গা ঘিন ঘিন করে উঠল তার। তন্মধ্যে বাহির থেকে আবার হাঁক ছেড়ে ডাকল মনময়ূরী, তাড়াতাড়ি দৌড় খুলে বাহিরে আসো দেখি। তোমার স্বামীকে নাম তোমার স্বামীর নামে যজ্ঞ হচ্ছে। সেখানে ডাকছে তোমাকে। তাড়াতাড়ি আসো। কাপড়টা বদলে শুদ্ধ বস্ত্র পরে আসবে। আমি যাই। অলকানন্দা চুপ করে রইল। যখন সে অনুভব করল দরজার সামনে আর দাঁড়িয়ে নেই মেয়েটা, ঠিক তখনই সে দরজাখানা খুলল। এপাশ থেকে ও পাশে তাকালো। বাড়ির বউ মেয়ে ঝি হতে কারো দেখা পেল না আশেপাশে। সাবধানী পায়ে বেরিয়ে গেল সে। মনের মাঝে উত্তাল ঢেউ, একটা ভিন্ন কিছু করার ইচ্ছে তাকে নাড়িয়ে দিচ্ছে। সুদর্শনের মৃত্যু আত্মার শান্তি লাভের আশায় বেশ ধুমধাম করে হচ্ছে যজ্ঞ। বাড়ির সকলে সে কি চিন্তা, সে কি উৎকণ্ঠা। যজ্ঞ যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, না হয় ছেলেটার আত্মা যে শান্তি পাবে না। অথচ যে মেয়েটা বেঁচে রইল বিধবা নামের অভিশাপ নিয়ে, তার আত্মার কোনো চিন্তাই যেন নেই কারো। সকলের ভাব এমন যে স্বামীর সাথে সাথে মেয়েটাকে চিতায় চড়ায়নি, এটাই তো অনেক। যজ্ঞ প্রায় শেষের দিকে। বড় বড় ব্রাহ্মণরা এক ধ্যানে যজ্ঞ করছে। অতঃপর আবারও যখন অলকানন্দাকে ডাকার কথা উঠল, তখনই বড় রাজপ্রাসাদের মতন বাড়িটার সামনে খোলা জায়গাটায় এসে দাঁড়ালো অলকানন্দা। চোখ ধাঁধিয়ে গেল সকলের। গায়ের ভিতর যেন শিরশির করে উঠল ভয়ঙ্কর কোনো অস্তিত্ব। কেঁপে উঠল উপস্থিত সকল মানুষজন। শুদ্ধ পরিবেশে বজ্রপাতের ন্যায় চিৎকার করে উঠল পুরোহিত। যজ্ঞ ছেড়ে দাঁড়িয়ে গেল সে। দুহাত তুলে বারবার করে বলতে লাগলো, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। সদ্য বিধবা মেয়ে ছেলে কিনা লাল বস্ত্র পরিধান করিয়াছে। হে ঈশ্বর, ক্ষমা করো তুমি এই পাপ। রুষ্ট হয়েও না, তুমি রুষ্ট হয়েও না। যজ্ঞ ছেড়ে দাঁড়িয়ে গেল বাকি সদস্যরা। লক্ষ্মী দেবী তো দৌড়ে এলেন অলকানন্দার নিকট। দুই হাত মুখের মাঝে চেপে ধরলেন অপ্রত্যাশিত ঘটনায়। স্তব্ধ ভঙ্গিতে বলল, ছ্যা বউ, এ কি অলক্ষ্মী কাজকর্ম। তুই বেধবা মেয়ে মানুষ কিনা পরেছিস লাল কাপড়। তোর ভয়ে কি একবারও বউ কাঁপল না? আরে স্বামীটা তো খেয়েছিস, 4টা দিনও তো হয়নি। অলকানন্দা যেন পাথর, লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা জীবিত পাথর। ছুটে এলেন অলকানন্দার মা। মেয়ে জামাইয়ের যজ্ঞতে তিনি উপস্থিত ছিলেন। মেয়ের এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডে বিস্মিত তিনি নিজেও। সে ব্যস্ত পায়ে এগিয়ে এলেন। মেয়ে হাত ধরে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তোর স্বামী নেই আর, কার জন্য তুই এমন রঙিন কাপড় পরেছিস? কেন মা, আমি নিজের জন্য কি এটা পরতে পারি না? হায় হায় গো, এ মেয়ে তো দেখছি বংশটারে নির্বংশ করে ছাড়বে। এই পাপ তো মরলেও যাবে না। ঠাকুরমশাই, আপনি বিধান দেন কি করতে হবে। এই মেয়ে উন্মাদ হয়ে গিয়েছে। স্বামী মারা যাওয়ার পর সে অদ্ভুত কাজ করছে। নন্দন মশাইয়ের কথার বিপরীতে ব্রাহ্মণ মাথা নাড়ে। অলকানন্দা পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে বলে, ওকে ওর স্বামীর সাথেই দাহ করা উচিত ছিল। ও স্বামী শোকে বোধ হয় পাগল হইয়া গিয়াছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তোমাদের এই পুত্রবধূকে ওর স্বামীর পাশেই দাহ করো। ও যে ঘোর অন্যায় করিয়াছে, জীবিত অবস্থায় ওর দেহে আগুন জ্বালিয়ে দিলেই সেই পাপ পুড়ে যাবে, না হয় তোমার বংশের জন্য বিপদ ডেকে আনবে। পুরোহিতের কথায় উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। উদ্বেগ দেখা দিল না অলকানন্দার দেহে। সেও যেন দেখতে চায় রঙিন হওয়ার জন্য তাকে কতটুকু পুড়তে হবে। নন্দন মশাই লক্ষ্মী দেবীর ঠোঁটের কোণ ঘেঁষে লুটোপুটি খাচ্ছে ক্ষীণ হাসির রেখা। 16 বর্ষীয়া মেয়েটার অস্তিত্ব পুরানোর মাঝেই যেন তাদের সব সুখ। পৃথিবীর সবচেয়ে তৃপ্তিকর ব্যাপার বোধ হয় এটা। আড়ম্বরপূর্ণভাবে উলুধ্বনি দেওয়া শুরু করলো বাড়ির মেয়ে দুজন। যেন পুরোহিতের বিধান তাদেরকে স্বর্গে পৌঁছে দেবে। যজ্ঞ যেহেতু বিরাট ধর্মীয় কাজ, সেহেতু সেখানে কিছু পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজনও ছিল। মুহূর্তে কথাখানি ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয়েছে সেই কোন যুগে? এত বছর পর আবার সেই প্রথা দেখতে পাবে
ভেবে মানুষের আনন্দ উল্লাসের সীমা রইল না। সবটাই চুপ করে দেখল অলকানন্দা। তার নীরবতা হয়তো বলল, সে পৃথিবীর মানুষের পৈশাচিক সুখ হৃদয় ভরে দেখতে চায়, অথচ মুখে ফুটল না সে বলি। প্রথম প্রতিবাদী কণ্ঠ জেগে উঠল সুরবালার। ঘোর প্রতিবাদ করে বলল, এ হয় না ঠাকুর মশাই, মেয়েটার জীবনটা কতটুকুই বা, 16 পেরিয়ে এখনও তো 17তেও পড়েনি। জীবন কতটুকু দেখেছে সে, এটা কোনো বিধান হতেই পারে না। সুরবালার প্রতিবাদে খেপে গেলেন ঠাকুর মশাই। ছি ছি করে বললেন, আপনি তো সুদর্শন জমিদারের মাতা জননী, তাই না? আপনি কেমন করি আপনার পুত্রের আপনার এ কেমন দুঃসাহস? সুরবালা অলকানন্দার পাশে এসে দাঁড়ালো, শক্ত কণ্ঠে জবাব দিল, আমার ছেলের অমঙ্গল আমি অবশ্যই চাই, মঙ্গল আমি অবশ্যই চাই, তবে কারো অমঙ্গল করে না। আমার পুত্রবধূ প্রয়োজন পড়লে এখনই পোশাক বদলে আসবে, তবু অমন বিধান আপনি দেবেন না। যে অন্যায়টি ঘটিয়া গেছে তার ক্ষমা হয় না মাতা, এবং সতীদাহ করাটা কতটা পুণ্যের আপনি তাহা যদি জানিতেন তবে আর অমত পোষণ করিতেন না। পুরোহিতের কথায় কিছুটা বোধ হয় দমে গেলেন সুরবালা। তার আর প্রতিবাদী কণ্ঠ ভেসে এলো না। যতই হোক, পাপ পুণ্যের ভয় তো সকলেরই থাকে। সে আর প্রতিবাদ না করে বরং সাবধানী কণ্ঠে অলকানন্দাকে বলল, বউ, এখনই কাপড়খানা বদলে এসো। সুরবালার এই আদেশটি যেন পরম অবহেলায় ঝেড়ে ফেলে দিল অলকানন্দা। বরং ক্ষীণ স্বরে বলল, আমি লাল রঙের কাপড়টাই পরে থাকবো মা। সুরবালা অবাক হলেন, বিস্মিত হলো উপস্থিত সকলে। মেয়েটা যে একদম উচ্ছন্নে গিয়েছে তার বলার উপেক্ষা রাখে না। পুরোহিত ধমকে উঠলেন, এই কন্যা শাস্তি হতেই হবে অবশ্যই। স্বামী হারা নারীর এমন ইচ্ছে বড়ই আশ্চর্যজনক। আমার বিধানই ধার্য করা হলো, এই মেয়েকে খুব শীঘ্রই চিতায় ওঠানোর ব্যবস্থা করা হোক। আপনার মাও তো জীবিত আছে ব্রাহ্মণ ঠাকুর, তবে না হয় প্রথাটা সেখান থেকেই শুরু হোক। এতক্ষণ পর অলকানন্দার শব্দরা হামাগুড়ি খেয়ে পড়ল সকলের মাঝে, কাজ করল বিস্ফোরণের ন্যায়। পুরোহিত হয়তো কল্পনাতেও এমন কোনো কথা আশা করেননি। তার চোখে মুখে ফুটে উঠে সে অনাকাঙ্ক্ষিত কথার তুমুল বিস্ময়তা, অথচ অলকানন্দার ঠোঁটে রহস্যের হাসি। হাসি দেখা দিল দূরে দাঁড়িয়ে থাকা তার ননদের স্বামী প্রসাদের ঠোঁট জোরে। পুরোহিত হোঁচট খেলেন, হতভম্ব কণ্ঠে সংশয় নিয়ে জবাব দিলেন, কি? বিধবাকে চিতায় চড়ালে যদি পুণ্য অর্জন করা যায় তবে সেটা আপনার ঘর থেকেই না হয় শুরু করুন, আপনার মায়ের থেকে। পুরোহিত থমকালেন, সাথে চমকালেনও। যুক্তিতে হেরে গিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, মূর্খদের বরাবরই কাজ এমন। তারা যখন যুক্তিতে হারে তখন চিৎকার করে জিততে চায়। পুরোহিত সেই সংজ্ঞার বাহিরের নয়। পুরোহিত চেঁচিয়ে বললেন, তোমার তো দুঃসাহস কম নহে। তুমি আমার শ্রদ্ধেয় মাতাজির সাথে তোমার তুলনা করিতেছ। আমার পিতাশ্রী মারা যাওয়ার পর হইতেই মাতা চলে গিয়েছেন তীর্থক্ষেত্রে, সারা জীবন অতিবাহিত করেছেন পবিত্র সেই তীর্থক্ষেত্রে। আর তুমি স্বামীর মৃত্যুর 4th দিনের মাথায় লাল বস্ত্র ধারণ করিয়াছ, এত বড় ধর্মবিরোধী কাজ করিয়াছ, অথচ তোমার চোখে দেখা মিলতেছে না কোনো শোক তাপের। তুমি কি জানো না, বিধবার ধর্ম শ্বেত বস্ত্র আর নিরামিষ আহার, সংযত করিতে হবে তাহার চিত্ত। তবে কোন অধিকারে তুমি এমন করিয়াছ? ধর্মকে নাশ করিতে চাও? এমন পাপ করেছ যার শাস্তি অবধি পৃথিবীতে নেই, অথচ তুমি হেয়ালি করিতেছ। অলকানন্দা হাসল, সে হাসিতে দুলে উঠল তার লতার মতো অঙ্গখানি। লাল শাড়ির আঁচলটা ঘোরাতে ঘোরাতে বলল, কোন ধর্মগ্রন্থে লেখা আছে বিধবার ধর্ম শ্বেত বস্ত্র আর নিরামিষ আহার? আমাকেও একটু জানান। পুরোহিত আমতা আমতা করলেন, কথা ঘোরানোর জন্য নন্দন মশাইয়ের দিকে তাকিয়ে জ্ঞানীদের মতো গম্ভীর স্বরে বলল, আপনি কি বলিবেন নন্দন মশাই? আমার বিধান কি আপনি অস্বীকার করিবেন? না না, কখনোই না। নন্দন মশাইয়ের তৎক্ষণাৎ উত্তরে হেলদোল দেখালো না অলকানন্দা। যেভাবে নিস্তব্ধতা নিয়ে এখানে এসেছিল সেভাবেই নিস্তব্ধতা ঢেলে চলে গেল এখান থেকে। সবাই যেন হতভম্ব হয়ে গেল। মেয়েটা মোটেও এত গা ছাড়া ছিল না। হুট করে কিভাবে মেয়েটার এত পরিবর্তন হলো তা নিয়ে জল্পনা কল্পনা চলল আকাশ সমান। পুরোহিত বুঝল তার এমন যুক্তিহীনতা চলবে না এখানে।
তাই চুপিসারে যজ্ঞটা সেরে ফেলল। কিন্তু মনে মনে কৃত্রিম পুণ্যের লোভ তাকে তাড়িয়ে মারছে। অলকানন্দা জানালার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠছে বিকেলের কথা ভাবতেই। ভাগ্যিস তার মনের ভেতরের ভয়টা তখন মুখ লুকিয়েছিল, না হয় কেমন হতো গতি। আগুনেই লেখা ছিল সমাপ্তি। ছোট মেয়েটার চিত্ত ক্লান্ত হয়ে হয়ে এলো। লড়তে লড়তে ক্লান্ত সে। দৌড়ঝাঁপ, পড়াশোনা, সাঁতার কাটা, যার জীবনের প্রধান কাজ ছিল, সে কিনা আজ স্বামীর চিতার আগুনের তাপে ঝলসে যাচ্ছে। অলকানন্দার দীর্ঘশ্বাস ফেলল। ঘরের ভেতর লণ্ঠনের আলো মিট মিট করে জ্বলছে। বাহির থেকে ভেসে আসছে কানাকোর করুণ স্বর। বোধহয় তারও স্বামী মরেছে, চিতায় উঠেছে, আর তার সকল সুখ হয়তো সেই শোকেই কাঁদছে কানাকুয়ো। অথচ অলকানন্দার ভাগ্য কেমন, একটু মন খুলে কাঁদারও সুখ তার নেই। ভাবনার মাঝেই অলকানন্দার দরজায় করাঘাত পড়ল। নিস্তব্ধতার মাঝে সে শব্দে কেঁপে উঠল। অলকানন্দা ভয় কমানোর জন্য বুকে থুতু দিল। অতঃপর কণ্ঠ উঁচুতে তুলে জিজ্ঞেস করল, কে? বউ দৌড় খোলো। নিজের শান্তির শাশুড়ির কণ্ঠ পেতেই অলকানন্দার মুখ শান্ত হলো। বিকেলে অবশ্য মানুষটার আদেশ সে অমান্য করেছিল, কিন্তু তার যে এ বাড়িতে সবচেয়ে ভরসা স্থল এটাই, তা কি সে জানে না? অলকানন্দা আঁচলটা টেনে বাহুতে তুলল। অতঃপর ধীর গতিতে দরজা খুলল। পুত্রবধূকে দরজা খুলতে দেখেই সুরবালা চোখ মুখ শক্ত করে তাকালেন। কঠিন মুখে অলকানন্দার ঘরে ঢুকলেন। সবটাই নিবিড় চোখে পরখ করল অলকানন্দা। তাকে এতদিন সাথ দেওয়া মানুষটাও যে আজ তার উপর রুষ্ট, তা তার বুঝতে অসুবিধা হলো না। তবুও সে ধীর কণ্ঠে বলল, কিছু বলবেন মা? তুমি কি কাউকে পছন্দ করো বউ? শাশুড়ির আকস্মিক এমন প্রশ্নে হতবিহ্বল হলো অলকানন্দা। ফেল চেয়ে থেকে বলল, কি বলছেন মা? যা বলছি তার সরাসরি উত্তর দাও বউ। আমার ছেলে মারা গিয়েছে আজ 4 দিন। তুমি চুল কাটবে না বলেছ, আমি মেনে নিয়েছি। তুমি বাঁচতে চেয়েছ, আমি মেনে নিয়েছি। কিন্তু আজ তুমি এটা কি করলে বৌমা? মাত্র 4 দিনেই বুঝি হাঁপিয়ে গেলে সাদা কাপড়ে? কই, আমিও তো বাঁচতে চেয়েছি, কিন্তু কখনো তো মনে হয়নি রঙিন কাপড় পরলেই আমি বেঁচে থাকবো। তবে তোমার এমন ভ্রমের কারণ কি? আমি তো বেঁচে থাকার জন্য পরিনি, আমি তো ভালো থাকার জন্য রঙিন কাপড় পরেছি মা। সাদা কাপড়ে ভালো থাকা যায় না? হয়তো ভালো থাকা যায়, কিন্তু কতটুকু ভালো আছে সেটা দেখানো যায় না। বউ, আমার ছেলেটার সাথে একটা মাস ছিলে তুমি, 1 মাসে 30টি দিন। তার জন্য না হয় কমপক্ষে একটা মাসের শোক পালন করতে। অথচ তুমি 4টা দিনেই হাঁপিয়ে গিয়েছ। ভালো কি একটুও বাসনি? কাকে ভালোবাসবো মা? আপনার ছেলে কখনো আমাকে ভালোবেসেছিল? কেবল রাত্রি হলেই যার মনে পড়তো নিশি যাপনের জন্য তার ঘরে একটা বউ আছে, সে মানুষটার ভেতর বাহির কিছুই যে আমাকে ছুঁতে পারেনি। সুরবালার কোমল মন হুট করে যেন শক্ত হয়ে গেল। হুট করে এসে কর্কশ কণ্ঠ প্রশ্ন ছুড়ল, তাহলে তুমি রঙিন বস্ত্রই পরবে? হ্যাঁ। তবে এবারই তোমাকে ছাড়তে হবে বউ, যতই হোক। আমার মৃত ছেলের স্ত্রী রঙিন কাপড় পরে আমার সামনে হেঁটে বেড়াবে, আর আমি তার 2 চোখ ভরে দেখব, সেটা সম্ভব না। এক্ষুনি তুমি বাড়ি ছাড়বে, রঙিন বস্ত্র পরো, তবে বাড়ির বাহিরে গিয়ে। তুমি মানুষ হইতে চাইলে সমাজ তোমাকে স্মরণ করাবে। তুমি মেয়ে মানুষ। মেয়ে নামক বিশেষণে সমাজ দুর্বলতা খুঁজে পায়, যেন তারা মিছে ফানুষ। কবিতাখানা গোপনে আউড়িয়ে আড়ালে আবডালে হাসে অলকানন্দা। শাশুড়ির উৎসবক্ষে গুজে দেয় ঠাই। সুরবালা নিজের বাহুবন্ধনে সুন্দরভাবে আঁকড়ে ধরে পুত্রবধূকে। পুত্র মারা যাওয়ার পর মেয়েটার মাঝে যেন নিজের ছেলেকে দেখতে পাই সে। মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেও তার বুক কাঁপছিল, কিন্তু কি আর করার? সমাজে বাঁচতে হলে একেবারে একরোখা হলে যে চলবে না। দিন শেষে সমাজেই তো থাকতে হবে। তাদের কিছু নিয়ম কানুন না মেনে চললে তারা দূরে ছুঁড়ে মারবে আমাদের। অলকানন্দা শাশুড়িকে জড়িয়ে রেখে বলল, মা, আপনি না চাইলে আমি রঙিন কাপড় আর পরবো না, সাদাতেই আমি থাকব। আমি অবশ্যই ভালো থাকতে চাই, কিন্তু সেটা আপনাকে ছেড়ে না। আপনাকে নিয়েই আমি ভালো থাকবো। তার জন্য রঙিন কাপড় না হলেও হবে। সুরবালার চোখ থেকে 1 ফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু তা অলকানন্দার অগোচরেই রইল।
শাশুড়ি তার কাছে সবসময় শক্তপোক্ত ভরসাস্থল, আর ভরসাস্থলকে কেউই দুর্বল হতে দেখতে পারে না। স্যাঁতস্যাঁতে ঘরটায় আজ সুরবালার সপ্তাহ পূর্ণ হলো। অন্ধকারাচ্ছন্ন সবচেয়ে নোংরা ছোট ঘরখানায় সে মানিয়ে নিয়েছিল তার বৈধব্য নামক অসুখটিকে। কিন্তু আজ সকাল হতেই বিহারিণী মহলে নতুন উৎপাতের সৃষ্টি। যেহেতু সুদর্শন ছিল বাড়ির কর্তা, সেহেতু তার ঘরটা ছিল সবচেয়ে আলিশান। ঘরের প্রতি কোনায় কোনায় যেন সুখ গড়িয়ে পড়ার চিহ্ন। তার ঘরের আসবাবপত্র হতে দেয়ালসহ সবটাই কারুকাজ সংবলিত। কোনো রাজপ্রাসাদের সাথে তুলনা করা যাবে নির্দ্বিধায়। অথচ আজ সেই রাজপ্রাসাদ শূন্য। রাজার অভাবে সুখ গড়িয়ে পড়া ঘরটাও যেন খাখা করছে। আর সেই শূন্য ঘরটাতে কে বাস করবে তা নিয়ে চলছে বাকবিতণ্ডা। ঘরের অধিকার কেউ ছাড়তে রাজি না। পানকৌড়ি, মনময়ূরী, মনোহর সকলে একটা রুম নিয়ে পড়েছে। রুম তো নয়, তার আড়ালে এই বিরাট শাসন কার্যের ভার নেওয়াও যেন লক্ষ্য সকলের। পানকৌড়ির স্বামী ধ্রুবলাল কিছুটা বিরক্ত হলো স্ত্রীর এমন স্বভাবে। কিছুটা কপাল কুঁচকে বলল, ছেড়ে দাও না কৌড়ি, একটা ঘরই তো, সেটা নিয়ে আবার কিসের এত টানাটানি? আপনার লজ্জা করলো না এমন অমন কথা কইতে? এমন একটা ঘর আপনি আমাকে কখনো দিতে পারবেন? অকর্মা পুরুষ, পর পুরুষ মানুষ যেহেতু হয়েছেন, সেহেতু চুপ থাকবেন। যা বুঝেন না তা নিয়ে আবার এত কথা কিসের? স্ত্রীর তীক্ষ্ণ বাক্যে চুপ হয়ে গেল ধ্রুবলাল। লোকটা একটু সহজ সরল ধরনের বলেই আজ শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে বইয়ের সকল বেমানান কথা সহ্য করে। ধ্রুবলাল চুপ থাকলেও চুপ থাকেননি অলকানন্দা। বাহিরের হইচই শুনে ঘর ছেড়ে বেরোতেই নিজের ননদের এমন আচরণ তার চোখে লাগে, যা ছিল বড্ড অশোভনীয়। তাই সেই উত্তরই দিল, ঠাকুর জামাই, অকর্মা না হলে তুমি অকর্মা ননদিনী। বিশাল বাঘ বিতণ্ডা মুহূর্তেই শিথিল হয়ে গেল। কৌরি উঠল ক্ষেপে, কিছুটা হামলে পড়ে বলল, বৌরানী, মুখ সামলে কথা বলবে। তুমি মুখ সামলে কথা বলো ঠাকুরজি। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার গুরুজন। তাই তোমার এমন আচরণ মোটেও আমি মানব না। আর আমি ঠাকুর জামাইয়ের মতো অত ভালোও না যে তোমার এমন নির্মম আচরণও সহ্য করব। ঠাকুর জামাই তোমাকে বড় ভালোবাসে আর শ্রদ্ধা করে বলি এমন ভরা সভায় অপমানিত হয়েও জবাব দেয়নি। কিন্তু সে যে সম্মান বুঝে না, তাকে আদৌ সম্মান দেওয়া যায়? বৌরানী, এই বাড়িতে কণ্ঠ এত উঁচুতে উঠিয়ে কথা বলবে না ঠাকুরজি। কণ্ঠ উঁচু করতে হলে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে করবে। মেয়ে মানুষের বিয়ের পর সেটাই নিজের বাড়ি, বুঝেছ? অলকানন্দার শব্দে তীক্ষ্ণ বাণে বিদ্ধ হয় পানকৌড়ি। উঁচু মাথা ঝুঁকে যায় অবলীলায়। কথা বাড়ানোর সাহস পায় না বাড়ির দুই মেয়ে। তা দেখে বিজয়ের হাসি হাসে মনোহর। ঘরটা বোধ হয় এবার তার ভাগ্যেই এলো। কিন্তু তার এই হাসি দীর্ঘস্থায়িত্ব হলো না। অলকানন্দা এর আগেই প্রশ্নবিদ্ধ করল তাকে, তা ঠাকুরপো, ঘরখানা কি তুমি নিতে চাও? মনোহর সাথে সাথে মাথা উপর নিচ করল। আহ্লাদে আতখানা হয়ে বলল, হ্যাঁ বউ ঠাকুরন, এ বাড়িতে ছেলে বলতে তো আমিই আছি। এটাতে তো আমার অধিকার, তাই না বলুন? মনোহরের গদগদ কণ্ঠে হাসল অলকানন্দা। মাথা উপর নিচ করে বলল, তা জীবনও তো দেখলাম না বাড়ির কোনো কাজ করতে, আর এখন অধিকার নিয়ে এত হইচই ঠাকুরপো। এই ঘরে কেউ থাকতে পারবে না। আমার স্বামী বেঁচে থাকাকালীন অনেক পরিশ্রম করেছে, তার পরিশ্রমেই তো তার এই শখের ঘর। মৃত্যুর পর এটা কেউ ছাড়বে না, তা তো হতে পারে না। এই রুমে কেউ থাকতে পারবে না। মানুষটা তার অল্প জীবনের অনেক শ্রম দিয়েছে, তার এই শ্রম এমন মিছে হতে পারে না। অলকানন্দার কথায় চোখ বড় বড় করল সকলে। সুরবালার ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম হাসির রেখা দেখা দিল। সে বরাবরই বুঝে এসেছে তার পুত্রবধূর মনে তার পুত্র সম্পর্কিত কোনো অনুভূতি নেই। অথচ আজকের কথায় তা মনে হলো না মোটেও। মনোহরের চোখে মুখে কিছুটা রাগ দেখা গেল নন্দন মশাইয়ের মুখমণ্ডলেও। সে তো প্রায় খেকিয়েই বলে উঠলেন, তোমার কথায় কি এখন সব হবে নাকি? কোন মুখে কথা বলো তুমি? কথা বলার অধিকার আছে আমার, সেটা আমার স্বামী তো তার সাথে চিতায় নিয়ে যায়নি, সেই অধিকারেই বলছি। মেয়ে মানুষ বলে এত কথা বলে, লাজ লজ্জা মোটেও নেই। পিসিমার বৃষ্টি গালিতেও হাসল অলকানন্দা। মাথার ঘোমটাটা আর একটু টেনে বলল, শুনেছি রতন চেনে,
আমি যে ওসব মেয়ে মানুষ আপনি চিনলেন কিভাবে? তাহলে কি? অলকানন্দার কথা সম্পূর্ণ হওয়ার আগেই একটা সুরবালা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। সুরেলা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। তাহলে বলা যায় মাই তবে মাই চিনেছে, তাই না? সুরেলা মেয়ে কণ্ঠে চমকে উঠল উপস্থিত সকলে। কণ্ঠের মালকিনের দিকে তাকাতে একটা সুদর্শন নারী মূর্তির মুখমণ্ডল দৃষ্টিগোচর হলো। লক্ষ্মীদেবী হতভম্ব চোখে চেয়ে অবাক কণ্ঠে বলল, তরঙ্গিনী, তুই আমার অমন কথা কইতে পারলি? তরঙ্গিনী নামের মেয়েটি লতার মতো অঙ্গখানি হাসিতে লুটুপুটি খেল। নীল রঙের চকচকে শাড়িখানার আঁচল দুলাতে দুলাতে বলল, তোমারে আমি এমন কথা কইতে পারি জেঠি? তুমি হলে গিয়ে সতী সাবিত্রী নারী। কথাটাই যেন ঠাট্টার ছোঁয়া ছিল। লক্ষ্মী দেবী মনে মনে বড্ড নারাজ হলেন বোধ হয়। কথা না বাড়িয়ে চলে গেলেন নিজ ঘরে। বিরাট কথোপকথনের ভাটা পড়ে সেখানে। তরঙ্গিনী নামক নারীটিকে দেখে বাকি সকলে খুশি হলেও খুশি হলো না সুরবালা। তার চোখে মুখে একটা বিরক্তি ভাব যেন লেপটেই ছিল। যে যার মতন চলে গেলেও দাঁড়িয়ে রইল অলকানন্দা। তরঙ্গিনীর দেহ দুলিয়ে দুলিয়ে আইসে ভঙ্গিতে এগিয়ে এলো অলকানন্দার দিকে। অলকানন্দার পায়ের নখ থেকে মাথা চুল অবধি পরখ করে আপন মনেই বলল, তোমার রূপ কমানোর চেষ্টা চলেছিল নাকি নন্দা? কিন্তু স্বয়ং যারে রূপ ঠেলে দেয় তার রূপ কমানোর সাধ্যি কারো আছে বলো? তোমার তো রূপ বাড়লো আরও। প্রেমিক পুরুষ মরলেও কি রূপ বাড়ে নাকি? অলকানন্দার কথায় উচ্চস্বরে হেসে উঠল তরঙ্গিনী। অলকানন্দার থুতনি ধরে বলল, তোমারও তো দেখলাম ভালোবাসা বেড়েছে। স্বামী মরলে কি প্রেম বাড়ে নাকি শরীরের ক্ষুধা প্রেম বাড়ায়? আমার ক্ষুধা তরঙ্গিনীর থাকে, অলকানন্দার না। তরঙ্গিনী এবার অবাক হলো। অলকানন্দা যে কথার উত্তরে দারুণ কথা বলতে শিখেছে তা সে হয়তো ভাবতেও পারেনি। দিন পেরিয়ে রাত হলো। প্রকৃতি যখন ঝিমিয়ে এলো দারুণ ক্লান্তিতে, অলকানন্দা শুয়েছিল তার বিছানায়। তন্মধ্যেই ঘরে উপস্থিত হলো প্রসাদ। এসে বরাবরের মতো দরজায় শব্দ তুলল। তার উপস্থিত জানান দিল। অলকানন্দা ঘাড় ঘুরিয়ে তাকালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসুন আসুন। প্রসাদ গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করল। রাশভারী কণ্ঠে বলল, পড়াশোনার ব্যাপারে কিছু তো জানালেন না। আগামী বুধবার আপনার পরীক্ষা, হাতে আর 4 দিন অবশিষ্ট আছে। অলকানন্দার মাথা উঁচু করতেই মুহূর্তেই মাথা ঘুরে উঠল তার। হড়বড়িয়ে বমি করে ভাসিয়ে ফেলল জমিন। আকস্মিক ঘটনায় হতভম্ব প্রসাদ। অলকানন্দার অসুস্থ কণ্ঠে ছুটে এলো তরঙ্গিনী, সুরবালা সহ বাকি রমণীগণ। কৃষ্ণপ্রিয়া গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। আর্তনাদ করে উঠল লক্ষ্মী দেবী, এ মা বউ, তুই কি পোয়াতি হলি নাকি? বিহারিণী মহলের ভেতর কবিরাজ ডাকানো হলো। গুমুট চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল এক একজন মানুষ। প্রায় বেশিরভাগ মানুষেরই ভয় মেয়েটার ভেতর না আবার নতুন কোনো প্রাণ চলে আসে। কবিরাজ বিজ্ঞ হাতে পরীক্ষা নিরীক্ষা করলেন। কতক্ষণ নিজের অভিজ্ঞতা নিয়ে অলকানন্দাকে পরখ করে নেন। অলকানন্দার ভেতরে কোনো ভাবাবেগ দেখা যায় না। বয়স্ক কবিরাজ তা দেখে ভ্রু কুঁচকায়। একই গ্রামের বিধায় সে অলকানন্দাকে ছোটবেলা থেকেই চেনে। আর সেই সুবাদে প্রশ্ন করল, নন্দু, তুই ভয় পাচ্ছিস না? কবিরাজের প্রশ্নে ডানে ভামে মাথা নাড়ালো অলকানন্দা, যার অর্থ না। কবিরাজ অলকানন্দার এমন উত্তরে কুচকানো ভ্রু আরো কুচকে ফেলে। অবাক কণ্ঠে বলে, ভয় পাচ্ছিস না কেন? তোর বয়স কম, তার ওপর তোর স্বামী নেই। এখন যদি নতুন প্রাণ দেখা দেয় তোর ভেতরে কিভাবে বাঁচবি বল? তোর তো এখনো নিজেরই ঠিকানা হলো না। দাদু, এমন কিছু যে আদৌ হয়নি তা তুমিও জানো, আমিও জানি। আমি বলেছিলাম ওদের যেন ডাক্তার বৈদ্য না ডাকে, তবু ওদের মনের খুঁতখুঁত পরিষ্কার করতে তোমাকে এনেই ছাড়লো। তুই কিভাবে বুঝলি এমন কিছু যে হবে না? অলকানন্দা এহেন প্রশ্নে একটু অস্বস্তি বোধ করল। তার চোখে মুখে দেখা দিল সেই অস্বস্তিকর ছায়া, যা দেখে অভিজ্ঞ জহরলাল হয়তো বুঝে গেলেন কিছু। অতঃপর অলকানন্দার মাথায় হাত বুলিয়ে বলল, তোর জীবন যুদ্ধ সহজ হোক এই প্রার্থনাই করি। তোর ধারণাই ঠিক, তোর তেমন কিছুই হয়নি। খাবার দাবার সঠিক পাচ্ছিস না বলে শরীর দুর্বল হয়ে গেছে, সাবধানে থাকিস। জহরলালের কথায় ঘাড় নাড়ে অলকানন্দা।
অতঃপর আরাম করে শরীর এলিয়ে দেয় মাটিতে বিছিয়ে রাখা শীতল পাটিখানায়। জহরলাল ততক্ষণে ঘর ছেড়ে বাহিরে চলে যায়। বাহির থেকে ভেসে আসে সকলের হরেক রকমের কণ্ঠ। তা শুনে হাসে অলকানন্দা। তার একটু শরীরের অসুস্থতায় যে সকলের ঘুম কেড়ে নিয়েছে তার বুঝতে বাকি রইল না তার। অথচ এই চিন্তা শরীর শরীর নিয়ে না, এই চিন্তা সম্পত্তি নিয়ে। যদি সম্পত্তির ভাগিদার চলে আসে তবে তো সকলের মাথায় আকাশ ভেঙে পড়ত। অলকানন্দার চোখ বন্ধ করে ফেলে আপন মনে। চোখের ওপর ভেসে ওঠে তার বৈবাহিক জীবনের প্রথম রাতের কথা। যে রাতে ঘরে স্বামী প্রবেশ করার কথা, সে রাতে তার ঘরে প্রবেশ করেছিল স্বামীর মনোরঞ্জন করা নারী তরঙ্গিনী। মাখনের মতন দেহখানি দুলিয়ে দুলিয়ে এগিয়ে গিয়েছিলেন তার কাছে। অলকানন্দ তখন নতুন বউ। নির্বাক তার দৃষ্টিভঙ্গি। তাকে দেখে তরঙ্গিনী মুখটা যেন কেমন বিকৃত করল, এমন কেমন বাজে ভাবে ইঙ্গিত করে বলল, রূপ তো আর দেহে ধরে না, কি আকর্ষণ শরীরে, আমার নাগর না আবার এই দেহে আটকে যায়। অলকানন্দার তখন লজ্জায় ঘৃণায় শরীরে আলাদা শিহরণ বয়ে যায়। তরঙ্গিনী তখন খিলখিল করে হেসে বলে, কার জন্য এত শ্বাস তোমার? আমি অনুমতি না দিলে তোমার স্বামী নামক পুরুষ এতটা একটা পাও ফেলবে না এই ঘরে। তোমার স্বামী আমার ভালোবাসে। অলকানন্দা তখন মুখ চোখ শক্ত করে রেখেছিল। তরঙ্গিনী তা দেখে কত হেসেই না লুটোপুটি খেলো। তারপর কোমর দুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কিন্তু তরঙ্গিনীর কথায় সেদিন সত্যি হতে যাচ্ছিল। সত্যি সুদর্শন নতুন বধূকে চির অপেক্ষায় রেখে আর পা দেয়নি নিজের ঘরে। রাত তখন মাঝামাঝি। লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে অলকানন্দার ফুলে সজ্জিত ঘরে উপস্থিত হয় তার শাশুড়ি সুরবালা এবং শক্ত কণ্ঠে আদেশ করেন যেন এক্ষুনি তার স্বামীকে নিজের ঘরে নিয়ে আসে। নতুন বধূ শাশুড়ি আজ্ঞা ফেলতে না পেরে আধ হাত ঘোমটা টেনে বেরিয়ে যায় স্বামীর উদ্দেশ্যে। এই বিরাট বাড়ির একটা কোণার রুমেই নিজের স্বামীকে পায় তরঙ্গিনীর সাথে, যারা অপবিত্র মুখে নিমজ্জিত ছিল। অলকানন্দার তো চোখ দুটো তখন অশ্রুতে টইটুম্বর। যে মানুষটাকে নিজের স্বামী হিসেবে পেয়েছে তাকে অন্য কোনো নারীর সাথে কেই বা সহ্য করতে পারে। সেদিন অলকানন্দার অশ্রু দেখে হেসেছিল তরঙ্গিনী। সুদর্শন তো নতুন বধূর ঘরে যেতেই নারাজ। অতঃপর তরঙ্গিনী গোপনে নিয়ে তাকে শর্ত দেয়, তার দেয়া কিছু ওষুধ অলকানন্দাকে রোজ খেতে হবে, তবেই সে তার স্বামীকে পাবে। ছোট অলকানন্দা সেই শর্তে রাজি হয় এবং তারপরই তরঙ্গিনীর ইচ্ছেতে সুদর্শন অলকানন্দার সাথে নিজেদের ঘরে যায়। তরঙ্গিনীর কাছ থেকে সে যে সুদর্শনকে এনেছিল, ঘরে প্রবেশ করতেই সেই সুদর্শনের চেহারা বদলে যায়। নারী দেহ পেতেই সে সিংহ হয়ে ওঠে। অলকানন্দা ভেবেছিল সুদর্শন হয়তো তরঙ্গিনীকে ভালোবাসে, কিন্তু সেদিন রাতে সুদর্শনের করা আচরণই তাকে বুঝিয়ে দিয়েছিল সুদর্শন নারী আত্মা না, নারী দেহ ভালোবাসে। তার কাছে হয়তো দেহটাই মোক্ষ, হোক সেটা তরঙ্গিনী কিংবা অলকানন্দার। সেসব কথা ভাবতে ভাবতে নিদ্রা চলে এলো অলকানন্দার চোখের পাতা ভারী লেগে আসতেই তার ঘরে পা ফেলল কেউ। অলকানন্দার ঘুম মুহূর্তেই উবে গেল। চোখ মেলে তাকাতেই দেখল তরঙ্গিনী দাঁড়িয়ে আছে তার ঘরে। তাকে দেখে স্মিত হাসল অলকানন্দা। হাসি নেই তরঙ্গিনীর মুখে, চোখ মুখ কেমন ফ্যাকাশে রং ধারণ করে আছে। তরঙ্গিনীর ফ্যাকাশে বর্ণ দেখে অলকানন্দায় কথা বলল, কি ব্যাপার, আপনার চোখে মুখের এই অবস্থা কেন? যে ঘটনা আন্দাজ করেছিল সবাই সেটা সত্যি হলে বোধ করে মন্দ হতো না। আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি সেটা সত্যি হওয়ার না। আজ সুদর্শন নেই, কিন্তু তার দেওয়া একটা অস্বস্তি যদি তোমার মাঝে থাকতো, অস্তিত্ব যদি তোমার মাঝে থাকতো, তবুও তো তাকে দেখে নিজের চোখ জোড়াতে পারতাম। আপনার মাঝে সেই অস্তিত্ব এলেও খারাপ হয় না বলুন? অলকানন্দার কণ্ঠে কেমন বিদ্রুপের ছোঁয়া। তা দেখে তরঙ্গিনী মুখ পাংশুটে বর্ণ করল। কঠিন কণ্ঠে বলল, তা সম্ভব না, তুমিও জানো, আমিও জানি। কেন সম্ভব না? তিনি তো নাকি আপনাকে ভালোবাসতো। হ্যাঁ বাসতো। কতটা? যতটা ভালোবাসা থাকলে নতুন বধূর কাছে আমার অনুমতি না পেলে যায় না, ঠিক ততটা। কথাটা বলার সময় অহংকারে যেন বুক ফুলে উঠল তরঙ্গিনী। তা দেখে বেশ কিছুটা উচ্চ স্বরে হাসল অলকানন্দা। হাসতে হাসতেই বলল, আপনাকে চিনি ততটাই, তিনি ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে রাত কাটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না।
ঠিক ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে আপনার শরীর ছেড়ে এসে আরেকজনের শরীরে আটকাতে তার 2 দণ্ডও লাগেনি। ঠিক ততটাই ভালোবাসতো যতটা ভালোবাসলে তার সন্তান গর্ভে ধারণ করার অধিকার আপনার নেই। তরঙ্গিনী আর কোনো কথা বাড়ালো না। চিরসত্যি মানতে সবারই কষ্ট হয়, তরঙ্গিনীরও হয়েছে। সত্যি হজম করার চেয়ে কষ্টের বোধহয় কিছুই নেই। আর একটা নারীর কাছে এটা মানা খুবই বেদনাদায়ক যে তার প্রেমিক তার মনকে না, কেবলমাত্র তার দেহকে ভালোবেসেছিল। শুনুন। তরঙ্গিনী অলকানন্দার ডাকে ফিরে তাকালো, চোখ মুখে প্রশ্নের ছড়াছড়ি। যা দেখে অলকানন্দায় প্রশ্ন করলো, আপনি বিয়ে করেননি কেন? যে মানুষ বিয়ে করবে বলে কথা দিয়েছিল সে কথা রাখেনি। কথা শেষ করে তরঙ্গিনী বেরিয়ে গেল। অলকানন্দার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পুরুষ মানুষকে চেনা বড় দায়। গভীর রাতে অলকানন্দার ঘরে জ্বলছে লণ্ঠন। আগামীকাল তার স্কুলের পরীক্ষা শুরু। লণ্ঠনের আলো নিভু নিভু হয়ে আসছে বাতায়নের কোল ঘেঁষে আসা বাতাসের জন্য। হুট করে বাহির থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতেই অলকানন্দার কান ঠান্ডা খাড়া হয়ে উঠল। কৌতূহলী সত্যটা সে দমিয়ে রাখতে না পেরে দরজা খুলল। কোমল পায়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। পুরো বাড়িতে আধো আধো ঝিমিয়ে থাকা আলো জ্বলছে। অলকানন্দা পা টিপে বাড়ির অন্ধরমহল ছেড়ে চলে এলো বিশাল বাড়িটার পেছনের দিকটায়। হাঁটতে হাঁটতে বাঁশঝাড় পেরিয়ে বাড়ির পেছনের একটা পরিত্যক্ত পুকুর পাড় চলে এলো। গাছের আড়ালে দাঁড়াতেই তার চক্ষু চড়ক গাছ। পুকুর পাড়ে চলছে বিরাট আয়োজন। কেউ মারা গেলে দাহ করার জন্য যেমন আয়োজন করা হয় তেমন আয়োজন চলছে। আর অলকানন্দার অবাক করে দিয়ে নন্দন মশাইয়ের হাসি ভেসে এলো। সাথে দেখা দিল লক্ষ্মী দেবীকেও। তাদের মুখে বিশ্বজয় করা হাসি। দীঘল কালো রজনী কেমন উন্মাদনায় মেতেছে। নন্দন মশাই যে সে কুটি কুটি হাসি দেখা গেল লক্ষ্মী দেবীর ঠোঁটের কোণাতেও। অলকানন্দা বড় অসূক্ষ্ম গাছের আড়ালে দাঁড়িয়ে সেই সুখ দেখছে। তার এখনো মস্তিষ্ক অবধি ঘটনা পৌঁছাতে পারেনি আসলে এখানে হচ্ছেটা কি। অলকানন্দার আর ভাবতে হলো না কষ্ট করে। তার আগেই পরিচিত সে ব্রাহ্মণের কণ্ঠ ভেসে এলো, কন্যাকে আনিতে হবে এখনই, দাহ করার সঠিক সময় হইয়া গিয়াছে। আকাশে কেমন ভরা পূর্ণিমা নিয়ে আসুন নাকে। অলকানন্দা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তাকে আনার কথা বলছে সেও দেখতে চায়, কাকে আনার কথা বলছে সেও দেখতে চায়। ব্রাহ্মণের আদেশ পেতেই লক্ষ্মীদেবী হতদন্ত পায়ে ছুটে গেল কোথাও একটা। গম্ভীর আধারে মিশে গেল লক্ষ্মীদেবীর সুন্দর দেহটা। অলকানন্দা গম্ভীরভাবে অপেক্ষা করল। ঠিক কাকে এখানে আনা হবে সেটাই জানার আগ্রহ তার। অলকানন্দার অপেক্ষার সমাপ্তি ঘটল ঠিক মিনিট 5 পরে। লক্ষ্মীদেবীকে ছুটে আসতে দেখা গেল হতদন্ত পায়ে। হাঁপিয়ে গেছে মানুষটা ছুটতে ছুটতে। অলকানন্দার এতক্ষণের অপেক্ষাকে বিশ্রাম দিয়ে উচ্চারণ করল কাঙ্ক্ষিত বাক্য, ও মেয়ে তো ঘরে নাই, কোথায় গেল ও? ঘুমিয়েছিল দেখেছিলাম, এখন দেখি ঘর খালি। লক্ষ্মীদেবীর কথায় চমকে গেল নন্দন মশাই। কিছুটা উচ্চস্বরেই বলল, কি? নন্দন মশাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কথাটা সে মোটেও আশা করেনি যেন। ব্রাহ্মণ ঠাকুর উঠে দাঁড়ালেন, ধমকে বললেন, এত যোগ্য আয়োজন করিয়া এই কথা বলিলে কোনো লাভ হবে? যেখান হইতে পারিবেন সেইখান হইতেই তাহাকে নিয়ে আসুন। আমিও মেয়েরে পুরো বাড়ি খুঁজে এলাম, কোথাও তার টিকিটিও দেখা নাই। ও কি বুঝতে পেরে পালিয়ে গেল কোথাও? অলকানন্দা হয়তো বুঝতে পারল ঠিক কাকে খুঁজছে এই 3 জন মানুষ। তাদেরকে আর ব্যস্ত হতে না দিয়েই অলকানন্দা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ভালোভাবে হেঁটে গেল তাদের সামনে। অলকানন্দাকে এখানে কেউ আশা করেনি, যার ফলস্বরূপ ভূত দেখার মতো চমকে ওঠে তারা। যা দেখে খিলখিল করে হেসে ওঠে অলকানন্দা। আজ তার মাথায় ঘোমটা নেই, আঁচলটা গড়াচ্ছে মাটিতে। এমন সুন্দর হাসিতেও মেয়েটাকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। লক্ষ্মীদেবী প্রথমে ভীত হলেন। জঙ্গল থেকে ভূত পেতে এসে পড়েছে ভেবেই দিলেন চিৎকার। বারংবার বলতে লাগলে, রক্ষে করো মা, রক্ষে করো। নন্দন মশাই আর ব্রাহ্মণ ঠাকুর ড্যাব ড্যাব করে কেবল তাকিয়ে রইল। অলকানন্দার হাসি যেন প্রকৃতি ঝঙ্কার তুলেছে। গা শিরশির করে প্রবাহিত হচ্ছে। কেমন ভয়ঙ্কর অনুভূতি। তাদের এমন ভীত অবস্থা দেখে
অলকানন্দাই প্রথম কথা বলল। কি পিসিমা, পোড়াবেন না আমায়? লক্ষ্মীদেবী সংশয় নিয়ে চাইল অলকানন্দার পানে। বিড়বিড় করে বললেন, বউ তুই এত রাত্রিরে এখানে কি করিস? ওমা, এত সমাদর করে আমাকে পোড়ানোর ব্যবস্থা করেছেন, আমি না এলে কেমন বাজে দেখায় না, তাই এলুম। অলকানন্দার কথায় থতমত খেলো ওরা সকলে। লক্ষ্মীদেবী আমতা আমতা করে বললেন, কী সব বলছিস বাচ্চা? এগুলো তোরে কে বলল? আপনি আমাকে খুঁজতে গেলেন, অথচ এখন এসব বলছেন পিসিমা? মিথ্যে কথা বলা কিন্তু পাপ। চলেন পিসিমা, আমি বেধবা দেখে আমাকে পোড়াতে চাচ্ছেন, আপনিও তো বেধবা। চলেন, আজ দুজন একসাথে পুরব। আসেন পিসিমা, আসেন। আজকে কাকাবাবু আর ঠাকুর মশাইয়ের সব পূর্ণ করে দিয়ে যাব। আসুন। লক্ষ্মীদেবী ভীত হলেন, দ্রুত ছুটে চলে গেলেন। আজ অলকানন্দাকে ভীষণ ভয় লাগছে তার। মেয়েটা যেমন যা তা একটা কিছু করে ফেলতে পারে। অলকানন্দা ব্রাহ্মণ ঠাকুর আর নন্দন মশাইয়ের দিকে তাকাতেই তারা গম্ভীর পায়ে হেঁটে চলে গেলেন। অলকানন্দার এতক্ষণে ঠোঁট খেলতে থাকা হাসির রেখা হ্রাস পেল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আজ সে জেগেছিল বলে বেঁচে গেল। যদি ঘুমিয়ে থাকতো তবে তো তার ঘুম আর কখনোই ভাঙত না। নিজের এত সৌভাগ্য দেখে কান্না পেল অলকানন্দার। দৈর্ঘ্যের হিসেবে ছোট জীবনটার দৈর্ঘ্যের প্রস্তুতা এত বেশি কেন? অলকানন্দের দীর্ঘশ্বাস কেবল গাছপালাকে নিবিড় ভঙ্গিতে ছুঁয়ে দিল। তাছাড়া আর তেমন কোনো হেলদোল হলো না বোধ করি। বিধবা তো, তাদের আবার কষ্টগুলো কাউকে স্পর্শ করতে পারে না। প্রকৃতি সে অধিকার দেয়নি। সকাল হতেই শুদ্ধ বস্ত্র পরে তৈরি অলকানন্দা। আজ সে স্কুল যাবে। আজ থেকে তার পরীক্ষা শুরু। সকাল হতেই শুদ্ধ বস্ত্র পরে তৈরি অলকানন্দা। আজ সে স্কুল যাবে। আজ থেকে তার পরীক্ষা শুরু। যদিও সে জানে না আদৌ তাকে যেতে দেওয়া হবে কিনা, তবুও সে অনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হলো। জীবনে এগোতে হলে এটার বিকল্প যে নেই। অলকানন্দার শুভ্র দেহে শুভ্র শাড়িখানা বেশ সুন্দর লাগছে। তার উপর কপালের মাঝ বরাবর একটা চন্দনের ফোঁটা আঁকা, যেন নীল আকাশের বুকে প্রকৃতির ফুলে চাঁদ উঠেছে। ঘন পাপড়ি বিশিষ্ট নয়ন যুগলে সবসময় যেন খেলা করছে একটা কৌতুক হাসি। ঠোঁট জোরে গোলাপি আভা যেন তৃপ্তি ছড়াচ্ছে তার শরীর। অলকানন্দার ঘর থেকে বের হওয়ার মুহূর্তেই ঘরে উপস্থিত হলো মনময়ূরীর স্বামী প্রসাদ। সাদা পাঞ্জাবি পরা লোকটাকে খারাপ লাগছে না দেখতে, বরং ভীষণ হিংসে লাগছে। সে ঘরে প্রবেশ করেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, সব পড়েছিলেন তো? অলকানন্দা আঁচল টেনে ঘোমটা দিল, মাথা ওপর নিচ নাড়িয়ে বলল, পড়েছি। পারবেন? না পারলে আমি আছি। কথাটার মাঝে অলকানন্দা যেন ভরসা খুঁজে পেল। অনুভব করলো খুব কাছের কেউ তাকে আশ্বস্ত করছে। মানুষটাকে বড্ড আপন লাগে কেন? এই এত আপন লাগার কারণ কি? অলকানন্দা উত্তর খুঁজে পায় না, উত্তর খুঁজতেও চায় না। পরিবেশের বিপরীতে থাকা অনুভূতিকে প্রশ্রয় দেওয়া জীবনের সবচেয়ে বড় পাপ। সাদা শাড়ি আপনার পরতেই হয়, এটা বলে নিজেকে বিধবা নামক দুর্বল খোলসে আটকে রাখার কোনো কারণ কি আছে? প্রসাদের এত গাম্ভীর্যের সঙ্গে করা প্রশ্নের উত্তর খুঁজে পায় না অলকানন্দা। সাদা শাড়ি পরতে একেবারেই তার খারাপ লাগছে তেমনটা না। যার মন বিষাদে আক্রান্ত, তার কাছে লাল আর সাদা দুটোই কেবল রং মাত্র, তাদের বিশেষ কোনো সত্তা নেই। কিন্তু প্রসাদের প্রশ্নের বিপরীতে ঘরের দরজা থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। সাদা কি কেবল বিধবাই বোঝায়? অথচ পবিত্রতার প্রতীক সাদা। মাস্টারমশাই কি সেটা জানে না? মাস্টারমশাইয়ের দৃষ্টিভঙ্গির বদল প্রয়োজন। অলকানন্দাকে বিধবা নামক শেকল আঁকড়ে ধরে রাখতে পারবে না কখনোই। তাই সাদাটা তার জন্য কেবল শান্তি আর পবিত্রতাই বহন করে। ভাবনা বদলালেই তো বাঁচা যায়, তবে কেন অশান্তি? অলকানন্দা সহ অবাক হলো প্রসাদ। দরজায় দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের মায়ামুখের একজন পুরুষ, ঠোঁট জোরে হাসির রেখা। অলকানন্দা ফ্যাল নয়নে তাকিয়ে রইল। সে নিজের মস্তিষ্কে অনেক জোর প্রদান করে মনে করতে পারল না এই পুরুষের ঠিকানা পরিচয়। প্রসাদ অবাক কণ্ঠে বলল, নবনীল নামের ছেলেটা হেলতে দুলতে ঘরে প্রবেশ করলো। অলকানন্দার অবাক দৃষ্টির বিনিময়ে বলল, আমায় চিনছেন না তো রমণী?
আমি আপনাকে দেখেছিলাম লাল টুকটুকে নতুন বইয়ের আবরণে। সেদিনও আপনার কপালে চন্দন লেপটানো ছিল। তারপর কেটে গেল 52 দিন। আজ আপনার লাল সাজ আর রঙিনতা সাদায় ঢেকেছে, তবে আজও কপালে চন্দন আঁকা। সেদিনও মুগ্ধ হয়েছিলাম, আজও মুগ্ধ হলাম।